পার্বত্য চট্টগ্রাম অনেক উত্তেজনা ছিল, অনেক মারপিট হয়েছে, খুন খারাপি হয়েছে। কেউ বলছে দূর থেকে পাহাড় থেকে স্নাইপার অস্ত্র দিয়ে শ্যুট করা হয়েছে। এটার জন্য আন্তর্জাতিক কিছু ভূমিকা ছিল, আন্তর্জাতিকভাবে কিছু ইন্ধন ছিল পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য। চুক্তিটা তখন হয়েছিল একপাক্ষিক, কারোর সাথে আলোচনা ছাড়া শুধু সন্টুবাবুর পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। সেই চুক্তি বাস্তবায়নের কথা বলবো না, আমি বলবো এই পুনর্বিবেচনা করা। জুলাই আন্দোলনে জামাত শিবিরের একজন লোকও মারা যায়নি, আত্মহুতি দেয়নি, সংগ্রামে আসে নাই। আমাদের শুধু ছাত্রদলের 455 জন ছাত্র মারা গেছে। জামাত ইসলাম একটা ধূম্রজাল সৃষ্টি করতে চাচ্ছে, তাদের মেজাজ মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতা আসতে না পেরে। তারা মনে করছিল এইটাই সুবর্ণ সুযোগ জামাত ইসলামের জীবনে। আমি পাহাড়বাসীকে আশ্বস্ত করতে চাই, বিএনপি আপ্রাণ চেষ্টা করবে পাহাড়কে শান্ত করার জন্য। চর্চা সংলাপে আমরা কথা বলবো খাগড়াছড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক অদূত ভূঁইয়ার সঙ্গে। অদূত ভূঁইয়া, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। নির্বাচন হলো, নির্বাচনের পর নতুন সরকারও গঠিত হলো, জাতীয় সংসদের অধিবেশন শীঘ্রই শুরু হবে। আপনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, আমরা শুরু করি পার্বত্য চট্টগ্রাম থেকেই। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি কেমন এখন? ভালো আছে, তবে ইন্টেরিয়াম গভর্নমেন্টের এই সময়টাতে পার্বত্য চট্টগ্রাম অনেক উত্তেজনা ছিল, অনেক অঘটনও ঘটেছে। অনেক মারপিট হয়েছে, খুন খারাপি হয়েছে। এটার জন্য আন্তর্জাতিক কিছু ভূমিকা ছিল, আন্তর্জাতিকভাবে কিছু ইন্ধন ছিল। তারপরে ধরেন আমাদের পতিত সরকারের ইন্ধন ছিল যে পাহাড় থেকে একটা উত্তেজনা ছড়াই দিতে পারলে, সারা দেশে যদি ছড়িয়ে যায়, তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট খুব বেকায়দা পড়বে, দেশে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। এই কারণে তারা চেয়েছিল যে পাহাড়কে উত্তপ্ত করা। যে কোনো অঘটন ঘটলেই আমরা এই প্রতিপক্ষ বা একটা ছায়ার সঙ্গে যুদ্ধ করি যে অমুকে করেছে অমুকে, কিন্তু এখানে সরকারের তো একটা ভূমিকা ছিল শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাহাড়িদের নিরাপত্তা দেওয়া। একটি মেয়ে ধর্ষিত হয়েছে, এই অভিযোগ আছে, এই নিয়ে আবার 3 জন পাহাড়ি মারা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। আপনি সেটাকে যদি বলেন যে পতিত সরকার বা আন্তর্জাতিক মহলের একটা ষড়যন্ত্র, তাহলে তো এটা ঠিক হলো না। না, এখানে সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না। অভিযোগ সত্য কি মিথ্যা সেটা যাচাইয়ের একটা বিষয় আছে, কতটুকু সত্যতা আছে দর্শনের ইত্যাদির। অনেক সময় আমাদের দেশে অনেক কিছু মেক করা হয়, তো সেই হিসাবে সরকার কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছে। পুলিশ তাৎক্ষণিকভাবে কথিত আসামিদেরকে গ্রেপ্তার করেছে, সেনাবাহিনী খুব ভালো রোল প্লে করেছে। অন্য যে কোনো সময় থেকে সেনাবাহিনী খুব আন্তরিকভাবে নিরপেক্ষতার সহিত রোল প্লে করেছে, তো পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করেছে। কিন্তু মারা গেলেন তো পাহাড়িরাই। হ্যাঁ, মারা গেল, সেখানে একটা ক্যামোফ্ল্যাক্সের বিষয় আছে। এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, সরজমিন যারা ছিল। কেউ বলছে দূর থেকে পাহাড় থেকে স্নাইপার অস্ত্র দিয়ে শ্যুট করা হয়েছে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য। তো এখন আসলে বিষয়টা এত ধূম্রজাল সৃষ্টি হয়েছিল যে বোঝা মুশকিল। পরিস্থিতি এতটা ঘোলাটে ছিল যে কে মারা যাচ্ছে, কে আহত হচ্ছে, ওটা আউট অফ কন্ট্রোল ছিল। তো সেখানে সরকারের বা প্রশাসনের, সেনাবাহিনীর ভূমিকা বিতর্কের ঊর্ধ্বে ছিল। আমি একজন নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি, আমি তো তখন সরকারের কেউ না, ইন্টারিম গভর্নমেন্ট। আপনি একজন দলের নেতা এবং আমি একজন দলের নেতা, সাবেক সংসদ সদস্য। আমাকে এখানে আপনাদের কি ভূমিকা ছিল? আমাদের ভূমিকা ছিল পরিস্থিতি কন্ট্রোল করার জন্য যা যা করা দরকার আমরা তা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। পাহাড়িরও আমার, বাঙালিরও আমার, কারণ পাহাড়ি ভোটও আমি পাই, বাঙালি ভোটও পাই। এবারে যেমন আমি পাহাড়িদের অনেক ভোটে নির্বাচিত, অনেক ভোট পেয়েছি। তো আমার কাছে পাহাড়ি বাঙালি কোনো বিভাজন নাই। কিন্তু এই পাহাড়িরা যে আপনাকে ভোট দিলেন, বাঙালিরাও দিয়েছেন, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে, যে আশা নিয়ে, সেই আশা পূরণে আপনি কতটা করবেন? প্রথমেই যদি বলি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি 28 বছর হয়ে গেল, চুক্তি বাস্তবায়ন হলো না। এই চুক্তিতে শেখ হাসিনা ওদের সাথে একটা প্রতারণা করেছে, পাহাড়বাসীর সাথে প্রতারণা করেছে। বাঙালি বলেন, পাহাড়ি বলেন, সবার সাথে উনি একটা প্রতারণা করেছে। শেখ হাসিনা চাইছিল এই চুক্তিটা দিয়ে একটা
মানে নোবেল প্রাইজ পেতে চেয়েছিলেন শান্তির উপরে, যেটা যেটা কাল হয়ে গেল ইউনূস সাহেবের জন্য। ইউনূস সাহেব পেলেন, যার কারণে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা কোনোভাবে সহ্য করেননি। দেখ সেটা উনি নোবেল পাওয়ার জন্য হোক, যে কারণেই হোক, চুক্তি হয়েছে। চুক্তি নিয়ে আপত্তি কি আপনাদের? চুক্তি নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো আপত্তি তখন করেছি। চুক্তিটা আরও একটু সার্বজনীন করা দরকার ছিল, আলোচনার মধ্যে করা উচিত ছিল, কিন্তু শেখ হাসিনা চুক্তি বাস্তবায়ন করেনি। এবং এরপর কিন্তু আপনারাও 5 বছর ক্ষমতায় ছিলেন। আমরা কিন্তু চুক্তির যেটুকু পেয়েছে, আমাদের 5 বছর টাইমে চুক্তি সেটুকু পেয়েছে। এটা পার্বত্য চট্টগ্রামের মানুষ অনেকে এটা স্বীকারও করেছে, কিন্তু সেটাকে এগিয়ে নিতে হবে। তো সেটাকে এগিয়ে নিতে হলে এখন পাহাড়ের সকল স্তরের, সকল সম্প্রদায়ের, সকল গোষ্ঠীর, সকল সশস্ত্র গ্রুপকে আলোচনায় নিয়ে আলোচনার ভিত্তিতে চুক্তিকে পুনর্বিবেচনা করতে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই যে স্থানীয় যারা জনসংহতি সমিতি অথবা ইউপিডিএফ, এদের মধ্যে বিভাজন তৈরির ক্ষেত্রে কোনো একটা কি বলে অদৃশ্য মহল আছে। সেই অদৃশ্য মহলকে যদি আপনি নিবৃত্ত না করতে পারেন, তাহলে তো সেখানে শান্তি আনা কঠিন। না, সেটা একটা আপনার দৃষ্টিতে সেটা হয়তো হইতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি পাহাড়ের যে বিভিন্ন গ্রুপগুলো এখন আছে, জেএসএস সন্টু, জেএসএস এমএন লারমা, ইউপিডিএফ ডেমোক্রেসি বা ডেমোক্রেট এবং কুকি সিং, এদের সবার সাথে আলোচনা করে, এবং পাহাড়ে অনেকগুলো সম্প্রদায় আছে, প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলোচনার টেবিলে এনে পাহাড়ের সম্প্রদায় 11টি জাতিগোষ্ঠী, 14টি জাতিগোষ্ঠী, 14টি জাতিগোষ্ঠীর মধ্যে একটি বাঙালি পড়ে। তাহলে সবার সাথে আলোচনা করে, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওখানে একটা শান্তির প্রক্রিয়ার ব্যবস্থা করতে। আপনারা তো ক্ষমতায় এসেছেন, সরকার গঠন করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে 2জন মন্ত্রীও, একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীও নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে মনে করেন যে আপনাদের আমলে, মানে আপনাদের সরকারে যে পার্বত্য চট্টগ্রামে এতদিন চুক্তি বাস্তবায়ন হয়নি, যে পরিস্থিতি ছিল, উত্তপ্ত পরিস্থিতি, এটা শান্তির দিকে নিয়ে যেতে পারবেন এবং চুক্তি বাস্তবায়ন হবে, সেখানে পাহাড়ি বাঙালিরা আশ্বস্ত হবে। আমি একজন ওখানকার জনপ্রতিনিধি হিসাবে আমি পাহাড়বাসীকে আশ্বস্ত করতে চাই, বিএনপি আপ্রাণ চেষ্টা করবে পাহাড়কে শান্ত করার জন্য, এবং আমরা কমিটমেন্ট দিয়েছি এবং এখনও বলছি, নির্বাচন আগেও বলেছি, এখনও বলছি, টেকসই শান্তি প্রতিষ্ঠা করব আমরা, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব আমরা। এই লক্ষ্যে আমরা হাঁটব, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, এবং আমরা আশা করি আমরা সফল হব। কতটুকু হতে পারবো জানি না, আমরা পাহাড়কে টেকসই স্থায়ী শান্তি করার জন্য আমরা কাজ করব। সেই কাজ করার ক্ষেত্রে তো সেখানকার যে বাঙালি বাসিন্দারা সম অধিকার আন্দোলন করছে, তারা তো পাহাড়িদের অধিকার দিতে কুণ্ঠিত এবং তারা দিতে চান না। না, সম অধিকার মানি তো আপনার অধিকারকে খর্ব করার কথা বলেনি। সম অধিকার বলছে আপনার অধিকারটা আপনাকে দেওয়া, আমার অধিকারটা আমাকে দেওয়া। সম অধিকার কিন্তু বৈষম্যের কথা বলছে না। কিন্তু তারা তো এই যে ভূমি কমিশনের বৈঠক, যখনই ভূমি কমিশনের বৈঠক ডাকা হয়, তারা হরতাল ডাকে, তারা ভূমি কমিশনের বৈঠক করতে দিচ্ছে না। এটা কিন্তু সম অধিকারে করেনি, এটা করেছে ওখানে আরো কিছু বাঙালি সংগঠন আছে, তারা যাই হোক বিভিন্ন নামে আসুন। কিন্তু এটা আসলে ভূমি কমিশনটা কিন্তু ব্যর্থ হচ্ছে কিন্তু কোনো সংগঠনের কারণে না, ভূমি কমিশনে যারা আছে তাদের কারণেই। যেমন ধর আঞ্চলিক পরিষদ ভূমি কমিশনকে স্লো করে ফেলছে। আঞ্চলিক পরিষদ একটা ডিমান্ড করেছে যে মানে জেলা পরিষদে যেমন ভোট হচ্ছে না কেন, তারা বলছে যে 2টা ভোটার তালিকা হবে, একটা ভোটার তালিকা হবে স্থানীয়, একটা ভোটার তালিকা হবে জাতীয়। জাতীয় তালিকাটি জাতীয় ভোটে অংশগ্রহণ করবে, স্থানীয় তালিকাটি স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে। এটা তো চুক্তিতে আছে, কিন্তু এই জায়গায় গিয়ে এটা মানেন না। আমরা মানি কি মানি না সে ব্যাপারে আমি যাব না, তবে আমরা এটুকু যাব যে আমরা এটাকে রিসাপলি প্রয়োজন আছে, চুক্তিকে আরো 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 মজবুত। তাহলে চুক্তির যে পক্ষগুলো, একটা সরকার, একটা পাহাড়ি জনসংহতি সমিতি বা পাহাড়ি জনগোষ্ঠী, তাদের সাথে আলোচনা করে তো একটা সমাধান করতে হবে। আমরা সেটারই পক্ষে। যেমন চুক্তিটা তখন হয়েছিল একপাক্ষিক, কারোর সাথে আলোচনা ছাড়া শুধু সন্টুবাবুর পক্ষের সাথে আলোচনা করা হয়েছে, এবং সন্টুবাবু নিজেও সংশয় প্রকাশ করেছে যে তার সাথে যা আলোচনা হয়েছে সেটা আওয়ামী লীগ সরকার রক্ষা করেনি, এবং তিনি আরো কিছু কথা। বিএনপি এখন ক্ষমতায় আসছেন, বিএনপি রক্ষা করুক।
বিএনপি ওই চুক্তি রক্ষা করতে হবে, নট দ্যাট। যেমন ওরা বলছেন যে অলিখিত কিছু চুক্তি আছে, তো অলিখিত চুক্তির তো বিএনপি সাক্ষী না। না, অলিখিত চুক্তি বাদ দিলাম, লিখিত যেটা আছে সেটা করুক। সেটা বিএনপি করবে, তবে বিএনপির তো ইশতেহারে ঘোষণা করেছে। আপনি ওই এলাকার জনপ্রতিনিধি, সুতরাং আপনারও দায়িত্ব সেই চুক্তি অবশ্যই যাতে বাস্তবায়ন হয় আমি সেই চেষ্টা করা। অবশ্যই আমি সেই চুক্তি বাস্তবায়নের কথা বলবো না, আমি বলবো এই পুনর্বিবেচনা করা। পুনর্বিবেচনা করা কেন? সময় পাল্টিয়েছে, অনেকগুলো, তখন একটা মাত্র পক্ষ ছিল জেএসএস, এখন 5টা পক্ষ হয়েছে, সশস্ত্র গ্রুপ অথবা দাবিদার। কিন্তু এই 5টা পক্ষ হয়েছে তো চুক্তি বাস্তবায়ন না করায়। না, আপনি শুধু যেমন না করে না, যেমন ইউপিডিএফ শুরুতে চুক্তির বিপক্ষে ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু তারা চুক্তি বাস্তবায়নের পক্ষেও ইউপিডিএফের এক অংশ এসেছে। ওটা 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 হলো গণতন্ত্র নামে ভাগ হয়ে আসছে। কিন্তু পাহাড়ের মধ্যে পাহাড়বাসী অনেকে চুক্তির পক্ষে, অনেকে বিপক্ষে। তো আমরা মনে করি এটাকে এত বছর পরে এটাকে নতুন করে পাহাড়ের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম এবং বিভিন্ন গ্রুপ সবার সাথে আলোচনার ভিত্তিতে এটাকে মানে পুনর্বিবেচনা করেই সমাধান করতে তা হবে। পুনর্বিবেচনার অর্থ এটা না যে পাহাড়িদের যে অধিকার আছে সেটা খর্ব করা, কোনোভাবেই না, সেটা সুরক্ষা দেওয়া সেটা এবং সেটাকে নিশ্চিত করা, টেকসই করা। না, সেটার ব্যাপারে আমি একমত। সেটা কোনোভাবেই তাদের অধিকার ক্ষুণ্ণ কারণ করে না। আপনি যখন সেখানকার জনপ্রতিনিধি, সেই যে গোষ্ঠীরই হন না কেন, কিন্তু আপনি তাদের যাদের ভোট নিয়েছেন, আমি তাদেরই মানুষ। তাদেরই মানুষ, সুতরাং তাদের অধিকারের ব্যাপারে, তাদের সুযোগ সুবিধার বিষয়ে আপনি সজাগ থাকবেন, এটাই প্রত্যাশা করি। এখন আসি আমরা একটু জাতীয় বিষয়ে। সরকার গঠিত হলো, আপনি একজন সংসদ সদস্য, এর আগেও আপনি 2বার সংসদ সদস্য ছিলেন। কেমন হলো মন্ত্রিসভা? আমি বলবো খারাপ হয়নি। তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশে ছিলেন না, তিনি আসছেন, ওনাকে একটু বুঝতে সময় দেওয়া দরকার, ওনাকে দেখতে সময় দেওয়া দরকার, সেই সুযোগটা জাতি ওনাকে দেওয়া দরকার। তো শুরুতেই উনি যা করেছেন আমার দৃষ্টিতে ভালোই করেছেন। সরকারের প্রথম অগ্রাধিকার করেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উদার গণতান্ত্রিক বাংলাদেশ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা, মানে সামাজিক নিরাপত্তা, তাদের মৌলিক অধিকারগুলো যাতে নিশ্চিত করতে পারে, এজন্য অনেকগুলো কর্মসূচি নিয়েছে। কিন্তু আমরা দেখেছি অতীতে আপনার সরকার, বিএনপি সরকার, এর আগে আওয়ামী লীগ সরকার, পরে আওয়ামী লীগ সরকার, এ ধরনের অনেকগুলো সামাজিক কর্মসূচি নিয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেই আমরা দেখি যে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়। ফ্যামিলি কার্ড আপনারা নিতে যাচ্ছেন, চালু করতে যাচ্ছেন। এই ফ্যামিলি কার্ডের যে দুর্নীতি হবে না, অর্থাৎ স্বজনপ্রীতি হবে না, যার পাওয়ার কথা তিনিই পাবেন, এই নিশ্চয়তা কি? এই নিশ্চয়তা মাথায় রেখে কিন্তু ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ডটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বাস্থ্য কার্ড ইত্যাদি কার্ড নির্ধারণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডটা আমরা সকল ফ্যামিলি পাবো। ফ্যামিলি কার্ডটা আপনিও পাবেন, আমিও পাবো, শিল্পপতিও পাবে, আমিও পাবো। তাহলে এইটাকে আমার কার্ডটা আপনি নেওয়ার সুযোগ নেই। আপনি কেন নেবেন? আপনার মধ্যে আছেই। এখন আমরা ইউজ করব কারা? ফ্যামিলি কার্ডের ফ্যাসিলিটিসটা কারা ভোগ করবো, সেটা হলো বিষয়। একজন শিল্পপতি নিশ্চয়ই বাজারে গিয়ে এই সামান্য সুবিধা নেবেন না, মানে কম দামে পণ্য নেবেন না, কেনার জন্য লাইনে বা দাঁড়াবেন না। ফ্রি আইটেম নেবেন না। সেখানে যাদের প্রয়োজন, যাদের নিড, যারা গরিব, তারাই নেবেন। কারা নির্ধারণ করবে এটা? এটা নির্ধারণ করার কিছু নেই, যার যারটা সেই নির্ধারণ করবে। না, এই যে কে পাওয়ার অধিকারী আর কে পাওয়ার অধিকারী এটা নয়। আপনার কাছে কার্ড আছে, আপনি যদি মনে করেন আমি 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 আমার নিড এটা আমি নির্ধারণ করব। যেমন ধরেন একটা কমিটি গঠন করেছে 15 সদস্য, সেগুলো তো থাকবেই, বাস্তবায়নের জন্য, মনিটরিংয়ের জন্য একটা টিম থাকবেই। কিন্তু আমাকে কার্ড দেওয়া হলো, একজন বস্তিবাসীকে কার্ড দেওয়া হলো, একজন গরিবকে কার্ড দেওয়া হলো, আপনাকে কার্ড দেওয়া হলো, এবং আমি ডিসাইড করব আমি নেব কি নেব না। আমি তো নেব না, কার্ড আমার নামে থাকবে, আমি নেব না, আপনি নেবেন না। নেবে কে? যার প্রয়োজন, আমাদের একজন গরিব মানুষ নেবে। এরকম মূল্যবোধ আমাদের তৈরি করতে হবে। কিন্তু এই গরিব মানুষের মধ্যেও তো কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলামী করেন, কেউ অন্য দল করেন। সুতরাং এখানে এই যে দলীয়করণের যে বিষয় আছে, সেই সুযোগ নেই। যেহেতু আওয়ামী লীগও পাবে, বিএনপিও পাবে, এ টু জেড সকল পিপলের নামে কার্ডটা হবে, গ্র্যাজুয়ালি হবে। কিন্তু আমি যে একজন গরিবের কার্ডটা যে আমি নিয়ে নেব, অতীতে আওয়ামী লীগ যেটা করেছে, যেমন বৃদ্ধ ভাতা এরা অনেক মাস্তানরা কেটে নিয়ে গেছে, বিধবা ভাতা অনেক মাস্তানরা কেটে নিয়ে গেছে। যখন আমার নামে থাকবে একটা কার্ড, আমি কিভাবে আমার নামে স্থানান্তর করব?
সেটা সবার কার্ড থাকলে সবার কার্ড এবং থাকবে। এখানে ফ্যামিলি কার্ডের প্রধান যারা বিশেষ করে নারী পরিবারের যে নারী প্রধান প্রধান তার নামেই কার্ডটি হবে। থাকবে। পার্বত্য চট্টগ্রাম 3 জন প্রতিনিধি, জি এর মধ্যে 2 জন 3 জনই বিএনপির এবং 2 জন হচ্ছেন পাহাড়ি জনগোষ্ঠীর মধ্য থেকে আসা, আর আপনি বাঙালি জনগোষ্ঠীর মধ্য থেকে আসা। এই যে আপনি ওখানে পাহাড়ি বাঙালি থাকার পরেও মানে পাহাড়িরাই জনগোষ্ঠী পাহাড়িরাই সংখ্যাগরিষ্ঠ, সমান সমান। সমান সমান। তার মানে আপনি 2 পক্ষেরই ভোট পেয়েছেন। হ্যাঁ, আমি পাহাড়িদের অনেক ভোট পেয়েছি। পাহাড়িদের বেশি ভোট পেয়েছেন, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী যারা তারা বাঙালিদের ভোট বেশি পেয়েছে। না 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 না, তা না। আমি বাঙালিদের ভোটও বেশি পেয়েছি, পাহাড়িদের ভোটও বেশি পেয়েছি। আপনি জি কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী জি। তারা বাঙালিদের ভোট বেশি পেয়েছে মানে না তো না, যেমন ধরেন আমার প্রতিদ্বন্দ্বী 4 জন ছিল, আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলো সমর্থিত 2 জন আর জামাত ইসলামের 1 জন, আমি সহ 4 জন। তাহলে এমনি তো 11 জন প্রার্থী ছিল। তো কন্টেস্টিংয়ে যে 4 জন আসছিল 3 জনের ভোট একাত্র করলেও আমি পাশ করি। তাহলে আমি বাঙালি ভোটও বেশি পেয়েছি, আমি পাহাড়ি ভোটও বেশি পেয়েছি। আপনি জনপ্রিয়তার পিছনের শক্তি কি? আমার জনপ্রিয়তার পেছনে শক্তি হলো আমি অল টাইম, এভরি ডে, এভরি ইয়ার আমি জনগণকে নিয়ে কাজ করতাম। অনেকেই বলেন যে আপনি ভয়ভীতি দেখিয়ে ভোট নিয়েছেন। ভয়ভীতি দেখিয়ে কি আজকালকার যুগে ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়া যায়? আমি কি বুথের সামনে আমি ছিলাম? ভয়ভীতি দেখিয়ে আসলে ভোট নেওয়া যায় না আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ নিতে পারে, আওয়ামী লীগ যা পারে বিএনপি পারে না। বিএনপি তা পারে না, কারণ বিএনপি জনগণের উপর নির্ভরশীল, কোনো পুলিশ বাহিনী র্যাব বাহিনীর উপর নির্ভরশীলতা হয়ে সরকারি বাহিনীর উপরে ভোট করে নাই। কিন্তু এবার যারা বিরোধী দল হয়েছে জামাত ইসলামী তো অভিযোগ করেছে, জামাত ইসলামী এনসিপি অভিযোগ করেছে আপনারা অনেক জায়গায় বুথ দখল করেছেন, ব্যালট ভোটে কারচুপি করেছেন। এমন কোনো প্রমাণ নাই। সব কেন্দ্রে সব জায়গায় আর্মি ছিল, সব জায়গায় সরকারি লোক ছিল, সাংবাদিক ছিল। তার মানে এই নির্বাচনটি সুষ্ঠু করার ক্ষেত্রে আর্মির ভূমিকাই প্রধান ছিল। আর্মির ভূমিকায় শুধু প্রধান না, ইন্টেরিয়াম গভর্নমেন্টের সদিচ্ছা ছিল, বিএনপির বড় দল হিসেবে তার সদিচ্ছা ছিল, বরঞ্চ জামাত ইসলাম কারচুপি করার জন্য চেষ্টা করেছিল। জামাত ইসলাম কারচুপি করার চেষ্টা করেছিল, যে প্রথমত তারা ইসলামের বেহেশতের টিকিট বিক্রি করেছে। আমাদের দেশের যারা মূর্খ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যারা অতটুকু বুঝ জ্ঞান নাই, তারা মনে করছে আসলে বোধহয় দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পেয়ে যাব। তাহলে এটা একটা ক্রাইম তারা করেছে। এরপর তারা প্রত্যেকটা ফ্যামিলিকে 10 থেকে 15,000 টাকা করে টাকা দিয়েছে এবং তারা অনেক জায়গায় ভোট কিনেছে। এটাকে নির্বাচনের আগে আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি ইলেকশন কমিশনে করেছি, রিটার্নিং অফিসারকে করেছি, সেনাবাহিনীকে করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিয়েছে? এগুলো এমন টাইপের ভ্যাকটার্মের ক্রাইম করেছে ওরা, ভ্যাকটার্মের এগুলোর উপরে ডাইরেক্ট হস্তক্ষেপ। সরাসরি প্রমাণ বের করে প্রমাণ আছে, ওই প্রমাণ দিয়ে আসলে ওদেরকে ধরার মতো সুযোগ নেই। আর ইলেকশন কমিশন অথবা রিটার্নিং অফিসাররা ছিল একটু শেকি, একটু দুর্বল, কারণ আমাদের দেশে আগস্টের পরে প্রশাসনিকভাবে একটু ইনব্যালেন্স ছিল, কারোরই একটা ভিত্তি ছিল না। ওরা মনে করতো যে ওদের মাথার উপরে ছায়া নেই, যার জন্য ওদের সাহসিকতার সহিত অনেক কিছু করবে, যার জন্য তারা ক্রাইমও করে নাই, আবার ক্রাইমকে দূর করার জন্য কিছু করতে পারে নাই। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মব সহিংসতা হচ্ছে, সংঘবদ্ধ সহিংসতা। আপনার এলাকায়? না, আমার এলাকায় মুভ হতে দেয় নাই। এবং আমরা বড় দল হিসাবে, আর আমি সেখানে তো, যে আপনি একটা প্রশ্ন করছিলেন, আমার জনভিত্তি অনেক মজবুত ছিল, জনভিত্তি অনেক, আমার শক্তিটাই জনভিত্তি। এই জনভিত্তির কারণে আমি কোনো মুভ হতে দেই নাই। যেমন ধরেন 2001-এ যখন আমি এমপি হই, তখন আমি পাহাড়িদের একটা ভোটও পাইনি, সিঙ্গেল ভোটও পাইনি। আমি 2001 থেকে শুরু করেছি পাহাড়িদের মন জয় করার, নার্সিং করতে আজকে দেখা গেলো আমি পাহাড়িদের অন্তত 50% ভোট পেয়েছি। আপনি সেখানকার আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, সাধারণ আওয়ামী লীগ কর্মীদের বলছেন তোমাদের নিরাপত্তা আমারও নিরাপত্তা। হ্যাঁ, বলেছি। নির্বাচনের পর এটি রক্ষা করবেন? করব, যদিও তারা জামাতকে ভোট দিয়েছে, আমাকে ভোট দেয় নাই, তারপর আমি ওদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনি কি করে নিশ্চিত হলেন জামাতকে ভোট দিয়েছে? আমি নিশ্চিত হয়েছি ওদের আচরণে। জামাতের এত ভোট আমার এলাকায় নাই যেটুকু পেয়েছে। তারা 89-এ তারা ভোট পেয়েছিল 3,000। 3,000-কে যদি আমি 5 গুণ বাড়াই দিই 15,000, 10 গুণ বাড়াই দিই 30,000।
এত ভোট করতে আসলো, ওই ভোটটা আওয়ামী লীগের ভোট। ওরা ভয় পেয়েছিল যে বিএনপি ক্ষমতা আসলে আমরা বোধহয় খারাপ অবস্থায় থাকবো, বরঞ্চ পাওয়ারকে ব্যালেন্স করার জন্য ওরা জামাতকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। হয়তোবা ওদের হাইকমান্ড থেকে এরকম কোনো ইঙ্গিতও হয়তো ভিতরে ভিতরে কারণ ছিল। দেশে অন্যান্য এলাকার চিত্র তো ভিন্ন, যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে। দেখুন, আমার এখানে আওয়ামী লীগ দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ মূল মন্ত্রীর ভাগ, এই ভাগটা পাহাড়ি প্রার্থী একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে, অর্থ দিয়েছে, কলকাতায় বসে অর্থ দিয়েছে, এও দিয়েছে। আরেকটা ডিরেক্টলি আমার বিরুদ্ধে ভূমিকা পালন করে তারা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভয়ে ভীত হয়ে তারা জামাতকে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। তো আমি যে কিছু পাইনি তা না, আপনিও পেয়েছেন? আমিও পেয়েছি। আচ্ছা, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির কথা বললেন যে এটা পুনর্বিবেচনা হওয়া উচিত, এটা কিন্তু তাদের সেখানকার নাগরিকদের নিরাপত্তা সবারই। একটা কথা বলা হয় যে পার্বত্য চট্টগ্রামের দেশের অন্যান্য স্থানে যেভাবে বেসামরিক প্রশাসন কাজ করে, বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে, পার্বত্য চট্টগ্রামে সেটি করতে পারে না। না, সেটা করতে না পারার কারণে এটা ইনসার্জেন্সি একটা এলাকা। এখানে মানে বেসামরিক প্রশাসন সামরিক প্রশাসনের সাথে সমন্বয়ের মধ্যে যদি কাজ না করে, তাহলে সেখানে আসলেই মানে শান্তি বা শান্ত রাখা কঠিন। সেজন্যই সামরিক বেসামরিক উভয় প্রতিষ্ঠানগুলো সমন্বয়ের ভিত্তিতে করে বলেই, করতে হয় বলেই অনেক সময় অনেকে মনে করে এমনটা। কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে প্রশাসন, বেসামরিক প্রশাসনের কথাই বলছি, তাদের মধ্যে একটি কি বলে, এক ধরনের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি আছে যে পাহাড়িদের প্রতি, সেখানে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি একটু বিমাতাসুলভ আচরণ, একটি বৈরী আচরণ, এবং ক্ষেত্রবিশেষে তারা তাদের ভয়ভীতি দেখিয়ে থাকেন বলে অভিযোগ আছে। না, এই কথার সাথে আমি আসলে আপনার সাথে একমত হতে পারলাম না। বরঞ্চ সামরিক বাহিনী ওখানে পক্ষপাত করে যদি বলতে হয়, মানতে হয়, তাহলে বরঞ্চ আমাদের পাহাড়ি ভাইদের পক্ষে পক্ষপাতিত্ব করে। ওদের আপনার অফিসে যান, গোলঘরে যান, কফি খাওয়াচ্ছে কিন্তু পাহাড়ি ভাইদেরকে। আর বাঙালি একটা বাইকে কিন্তু দাঁড় করায় রাখে, ওয়েট করায়। তাহলে আপনার বাঙালি একটা বাঙালি অন্যায় করলে তাকে কিন্তু গাছে ঝুলিয়ে পিটানো হয়, আর পাহাড়ি একটা ভাই অন্যায় করলে কিন্তু সেখানে তাকে বোঝানো হয়। আপনি একাধিকবার পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, জনসংহতি সমিতি, যে সমিতি বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছিল, সমিতির সাথে আপনার সম্পর্ক কেমন? বেসিক্যালি ওরা তো যেমন একটা নামমাত্র একটা আঞ্চলিক রাজনৈতিক দল, আবার একটা সশস্ত্র গ্রুপ। কিন্তু একসময় তো এটা বেশ জনভিত্তি ছিল। পার্বত্য চট্টগ্রাম এর জনগোষ্ঠী তাদের পক্ষে ছিল, পাহাড়িরা, বাঙালি ছাড়া ছিল। কিন্তু আবার এখানে প্রশ্ন আছে, ওরা কিন্তু ৭৪ সালে ফার্স্ট ফায়ার করে, অস্ত্র অফেন করে। সেই ৭৪ সাল থেকে কিন্তু তাদের সশস্ত্র গ্রুপ ছিল। সেটা আবার এই প্রতিটি সরকারই, বঙ্গবন্ধু সরকার যেমন, পরবর্তীকালে জিয়াউর রহমানের সরকার, এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, সব সরকারই কিন্তু তাদের সাথে আবার আলোচনায় বসেছে, আবার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই করেছে। শেখ হাসিনা যে কোনো আলোচনা ছাড়া চুক্তি করেছে বলছেন, এই আলোচনার ধারাবাহিকতা কিন্তু খালেদা জিয়ার সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সুতরাং এটি বিচ্ছিন্ন না, কিন্তু একটা হচ্ছে যে তারাও এই দেশের নাগরিক, তাদেরও এই দেশের অধিকার আছে, যেমন আমাদেরও অধিকার আছে। সুতরাং তারা তো দাবি করতেই পারে যে, বা তাদের শান্তির জন্য বা তাদের সুরক্ষার জন্য এই দাবি করতেই পারে। আর দাবি অগ্রাহ্য হলেই কিন্তু অস্ত্র হাতে নেয় কেউ। কিন্তু এখন বাংলাদেশ সরকার তো তার দাবি পূরণের কথাই বলেছে, চুক্তি করেছে, এবং সেই চুক্তিটি যখন চুক্তি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, বিএনপি বিরোধিতা করলেও পরবর্তীকালে কিন্তু সেই চুক্তি মেনে নিয়েছে। বিএনপি যখন 5 বছর ক্ষমতায় ছিল, মান্নান ভাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছিল, সেই কমিটি অনেক কাজও করেছে। কিন্তু বাকি কাজটা আপনারা এই সরকারের মেয়াদে করবেন কিনা? আমি তো বললাম, আমরা তো অবশ্যই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা আমাদের ইশতেহারও বলেছি, টেকসই শান্তি প্রতিষ্ঠা করব, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা। আমি লোকালি বলেছি, ন্যাশনালি আমাদের চুক্তি, আমাদের ইশতেহারে বলা আছে। আপনারা তো নিশ্চয়ই মেনে নেবেন যে পাহাড়িদের বধিপ্রিয় লারমা, সন্তু লারমা, তিনিই পাহাড়িদের নেতা,
এবং নেতা হিসেবেই তিনি চুক্তি করেছিলেন। করেছিলেন। তাকে আপনি আপনারা নিশ্চয়ই তার নেতা হিসেবেই মানেন এবং তার সাথে কোনো সমস্যা হলে তো তার সাথে আলোচনা করবেন। দেখুন, এবং এখন তিনি আঞ্চলিক পাহাড়িদের পরিষদের চেয়ারম্যান। এখন পাহাড়িদের নেতা কিন্তু অনেক হয়ে গেছে, 5টা গ্রুপ হয়েছে। এখন কিন্তু আর যেমন আওয়ামী লীগ একসময় নেতা ছিল, আওয়ামী লীগের পরে জাসদের জন্ম হলো, জাসদকে বাইপাস করে কি আপনি রাষ্ট্র চিন্তা করতে পারছেন সরকার? এরপরে বিএনপির জন্ম হলো, বিএনপিকে বাদ দিয়ে কি আপনি রাষ্ট্র চিন্তা করতে আপনারা পারছেন? সবাইকে নিয়ে করবেন, কিন্তু আমরা সবাইকে নিয়ে এবং করবো। আঞ্চলিক পরিষদকেও বাদ দেওয়া যাবে না। সন্টুলার মা এখন মেইন নেতা না, যদিও উনি মুরব্বী, ওনাকে পাহাড়িরা অনেকেই সম্মান করে, উনি ফায়োনিয়র, ওই আন্দোলনের খারাপ ভালো যে আন্দোলনের ফায়োনিয়র উনি বা ওনার ভাই, ওদের ফ্যামিলিটাই এমএল নার্মা, নারায়ণ নার্মা, এরাই মোটামুটি ফায়োনিয়র এই আন্দোলনের। এটা খারাপ আন্দোলন হোক আর ভালো আন্দোলন হোক, ওনার ফায়োনিয়র, সেই হিসাবে পাহাড়ি জনগোষ্ঠী ওনাকে সম্মানও করে। কিন্তু এর মধ্যে তো অনেক নেতার জন্ম হয়েছে, অনেক গ্রুপের জন্ম হয়েছে। এখন শুধু সন্টুবাবুকে নিয়েই কিন্তু করা যাবে না, সবাইকে নিয়েই করতে হবে। এখন সবাইকে নিয়ে করার মানে আপনার দল কি সেটা করতে হ্যাঁ, আমার দল প্রস্তুত আছে? প্রস্তুত। আমার দল সবাইকে নিয়ে আলোচনা করে শান্তি চুক্তি অথবা অন্য কিছু নতুনভাবে করার চিন্তা ভাবনা আমার দলের আছে। জাতীয় পর্যায়ে সরকার তো যাত্রা শুরু করলো। যাত্রার শুরুতেই আমরা দেখলাম যে জামাত ইসলামী তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ছিলেন না। জামাত ইসলামী এনসিপির নেতারা, এবং তারা বলেছেন যে বিএনপির সংসদ সদস্যরা আহ, সংবিধান সংস্কার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, জুলাই সনদকে অগ্রাহ্য করেছেন। দেখুন, জুলাই আন্দোলনে জামাত শিবিরের একজন লোকও মারা যায়নি, আত্মহুতি দেয়নি, সংগ্রামে আসে নাই। আমাদের শুধু ছাত্র দলের 455 জন ছাত্র মারা গেছে। অতএব জুলাই আন্দোলনে আমাদের চেয়ে তো তাদের দরদ বেশি হওয়ার কথা না। শেখ হাসিনার সরকার যে হারে নির্যাতন আমাদের উপরে করেছে, আমাদের চেয়ে শেখ হাসিনার সরকারের উপর কষ্ট তাদের বেশি নয়। অতএব জুলাই আন্দোলনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আমরা হাঁ এর পক্ষে। অতএব আমরা এটা বাস্তবায়ন করব বলেই তো আমরা স্বাক্ষর করেছি, সংস্কারের স্বাক্ষর করেছি। সেখানে আমাকে আলাদা করে শপথ নিতে হবে কেন? এটা তো পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আমরা তো ইয়েস বলেছি। অতএব আমরা এখানে মানে শপথ না নেওয়া মানি যে আমরা সংস্কার জুলাই সনদ মানব না, এটা না, এমনটা না। আমরা জুলাই সনদ মানি। তাহলে এই অচলাবস্থার সমাধান কি? অচলাবস্থা তো আমি দেখছি না, আমি কোনো অচলাবস্থা দেখছি না। জুলাই সনদ তার গতিতে আগাবে এবং জুলাই সনদের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা আগাচ্ছি। আসলে এখানে জামাত ইসলাম একটা ধূম্রজাল সৃষ্টি করতে চাচ্ছে, তাদের মেজাজ মাথা খারাপ হয়ে গেছে। তারা মনে করছিল ক্ষমতা আসতে না পেরে তারা মনে করছিল এইটাই সুবর্ণ সুযোগ জামাত ইসলামের জীবনে। সেই ভারতবর্ষে তাদের জন্ম, একটা সিটও পায় নাই। পাকিস্তান বিভাজন 47-এর পরও একটা সিট পায় নাই। এরপরে আসেন 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার পর তারা সিট পায় নাই শেখ সাহেবের আমলে। শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে তারা 1, 2, 3টা সিট পেয়েছে। জিয়াউর রহমানের আমলে 79 নির্বাচনেও তারা আসন পেয়েছে, তখন জামাত ইসলামী নামে নির্বাচন করেনি, ইসলামী ডেমোক্রেটিক লীগ নামে। হ্যাঁ, আমরা জামাত ইসলামের কথাই আলোচনা রাখি, ওরা তো ভিন্ন নামে আসছে। তো ভিন্ন নামে চোরাগুপ্ত ভিন্ন ছদ্মবেশে যে কোনোভাবে আসতে পারে। ছদ্মবেশে তো আপনার এখানেও কেউ আসতে পারে ছদ্মবেশে। অর্থাৎ ছদ্মবেশের কথা আলোচনা না করি। সেই দলকে নিয়ে আপনারা জোট করেছেন, সরকার করেছেন। আমরা করেছি, মানে যেহেতু শেখ সাহেব রাজাকারদেরকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, জিয়াউর রহমান তার ধারাবাহিকতা পালন করেছে, শেখ হাসিনাও এদেরকে নিয়ে কাজ করেছে। যেহেতু তৎকালীন রাজনীতিটা ছিল আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, তারা যেহেতু রাজনৈতিক একটা দল নিবন্ধিত, তাদের সাথে আমরাও কাজ করেছি। এই কাজ করার মধ্যে আমি কোনো দোষ দেখি না। তবে আমরা বুঝতে পারছি যে এদেরকে আমাদের ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। আপনারা মনে করেন সেটা ভুল ছিল? তাদেরকে আমি ভুল শুদ্ধর দিকে যাব না, তবে ওদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এটুকু মনে করি। কারণ ওরা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, ওরা ওদের কথাবার্তা পুরো জঙ্গিবাদ। ওরা যদি দেশে আসে জঙ্গিবাদের উত্থান হবে। এই দেশে জঙ্গিবাদ আসুক, এটা আমরা চাই না। স্বাধীনতা যুদ্ধে এই জন্য আমরা করি। বিগত সরকার আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বলছেন যে জামাত হচ্ছে জঙ্গিবাদের আশ্রয়দাতা, বা জঙ্গিবাদ আসবে, তারা আসলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্যের তো খুব এই জায়গায় গিয়ে কাছাকাছি হতে পারে। আমার শত্রুর সাথে যদি আমার বক্তব্য মিলে যায়, এর জন্য তো দোষের কিছু নাই।
বক্তব্য তো মিলতেই পারে। তো আমি মনে করি এরা হলো জঙ্গিবাদ উত্থানের সিঁড়ি। এদের ব্যাপারে জাতি এবং দেশ, বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং দেশপ্রেমিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ থাকা দরকার। আপনি দেখেন যে কিন্তু তারাই তো সংসদে বিরোধী দল, এবং বিরোধী দলের সাথেই আপনাদের কাজ করতে হবে। কাজ করতে হবে, করব আমরা। বিরোধী দল শত্রু হলে কি করা যাবে না? যদিও তো ওরা যদি এমন না হতো তো সংসদটা আরও সুন্দর হতো, প্রাণবন্ত হতো। এখন তারা সবসময় ডিস্টার্ব করবে, এটা আমরা জানি। কারণ তারা উগ্র। তাদের আপনি 80-র দশকে দেখেন, খবর নেন, সব জায়গায় হাত কাটা, রক কাটা পার্টি হিসেবে ওদের নাম ছিল। না, তারা তো এখন গণতান্ত্রিক রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে। তো যদি গণতান্ত্রিকই করে থাকে, তাহলে বেহেশতের টিকিট বিক্রি করতে আসলো কেন? এটা বিচ্ছিন্নভাবে এটা বিচ্ছিন্ন নয়। নেতৃত্ব থেকে এটা কি প্রত্যেকটা বেহেশতের টিকিটের পরিবারকে কথা বলা হয়েছে? প্রত্যেকটা পরিবারকে 15,000 টাকা করে টাকা দিয়েছে তারা। না, টাকা দেওয়া তো অন্যায়। হ্যাঁ, এটা তো- তাহলে তারা এটা তো গণতান্ত্রিক হলো কি উত্তেজনা। করে? তাহলে গণতান্ত্রিক ভাবে তারাই তো বলেছেন যে তারা সৎ লোকের শাসন চায়, তারা ইনসাফ চায়। এটা উল্টাটাকে আপনাকে ভাবতে হবে। তারা অসৎ লোকের শাসন চায়, তারা ইসলামকে ইসলাম করতে চায়। তো যারা বেইনসাফ অসৎ করতে লোকের চায়। শাসন চায় তাদের নিয়ে আপনি সংসদ চালাবেন কি করে? এখন তো তাদেরকে আমরা বাইরে করতে পারবো না, যেহেতু দিস হয়ে দেয়, জনগণ ওদেরকে একটা ভোট দিয়েছে। বাংলাদেশের অনেকগুলো মানুষ ভুল করে হোক শুদ্ধ করে তাদেরকে কিছু ভোট দিয়েছে, তারা একটা আসন পেয়েছে, বিরোধী দলের জায়গা পেয়েছে। অর্থাৎ তাদের সাথে তো আমাদের সংসদ চালাতেই হবে। আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা কথা বললাম সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।